জুলাই গণঅভ্যুত্থানের সূচনার দিন শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কারের আহ্বান। গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আছে। রাজধানীর পূর্বাঞ্চলে হবে 4টি থানায় 41টি পুলিশ বক্স। ডিএমপির ক্যাম্প উদ্বোধন 2 মাসের মধ্যে হবে আরেকটি। বিচারক আইনজীবীদের কালো কোট গাউন পরা আর বাধ্যতামূলক নয়, উচ্চ আদালতের নতুন নির্দেশনা জারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 106তম প্রতিষ্ঠাবার্ষিকী গণতন্ত্র উচ্চ শিক্ষায় অবদানের ধারা অব্যাহত রাখার আহ্বান। কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও কাটছে না ভাঙন আতঙ্ক, ভোগান্তিতে তীরবর্তী অঞ্চলের হাজারো মানুষ। সমঝোতা শর্ত বাস্তবায়নের আগে আলোচনায় আগ্রহী নয় ইরান, সুবিধাজনক অবস্থানে যুক্তরাষ্ট্রই দাবি ওয়াশিংটনের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের সূচনার দিনে আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এনসিপি নেতারা। রাজধানীর রায়ের বাজারে শহীদদের কবর জিয়ারত করেন তারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। জুলাইয়ের আহত ও নিহতরা এখনো ন্যায় বিচার পায়নি। এই সরকার আসার পর থেকে মাত্র 2টি মামলার রায় হয়েছে। বিচার কাজে ধীরগতির অভিযোগও তোলেন তিনি। দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কারের উপর জোর দেওয়ার আহ্বানও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর যেটা, সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে। আজ 1 জুলাই 2024 সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা পরে রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে। 36 দিনের আন্দোলনে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে পতন হয় 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলন কোটা সংস্কারের মধ্য দিয়ে শুরু হলেও সেটি মূলত আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। 2024 সালের 5 জুন হাইকোর্টের রায়ে 2018 সালে বাতিলকৃত কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 1 জুলাই থেকে লাগাতার আন্দোলনে নামেন তারা। শুরুতে শেখ হাসিনা সরকার বাধা না দিলেও পরে শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করে। সরকারের দমনপীড়নে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হলে আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় ক্ষুব্ধ জনগণ। 36 দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এর আগে প্রাণ হারান হাজারেরও বেশি মানুষ। জুলাই আন্দোলনের 2 বছর পর কেমন আছে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তরে এই সমন্বয়ক বলছেন, প্রত্যাশিত বৈষম্য দূর না হলেও রাজনৈতিক দমনপীড়ন কমেছে। মানুষের যে অধিকার, সেই অধিকারের জায়গা পুরোপুরি এখনো নিশ্চিত হয়নি, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা অনেকটাই বদলেছে এবং রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক যে পরিবেশ সেটি পূর্বের যে কোনো সময়ের চাইতে এখন বেশি বিদ্যমান আছে। তো এটি আমাদেরকে আশা জাগায়। আর রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের ক্রেডিট নিয়ে দ্বন্দ্ব সাধারণ মানুষের কাছে জুলাইকে কিছুটা মলিন করেছে। যে আন্দোলনটা সকল মানুষের সকলের অংশ নেয় আন্দোলন, সবাই যেটাকে নিজেরা ক্রেডিট নিচ্ছে, নিজেরা একটা কর্তৃত্ববাদ ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, সেটা ডাইভার্ট করতে গিয়ে এই কর্তৃত্ববাদ ফেসিবাদ পরবর্তী যে নতুন বাংলাদেশ নির্মাণের জায়গাটা, সেইটাতে কিছুটা আগ্রহ হারিয়ে ফেলে ওই সাধারণ মানুষজন যারা জুলাই আন্দোলন অংশগ্রহণ করেছে। বিশ্লেষকদের অভিমত, দেশের মানুষ শেখ হাসিনা সরকারের অপশাসন, দুর্নীতি, প্রতারণামূলক নির্বাচনে ক্ষুব্ধ ছিল। ফলে অনিবার্যভাবেই ছাত্রদের হাত ধরেই আসে জুলাই আন্দোলন, যা পরে রূপ নেয় গণঅভ্যুত্থানে। এই রাজু ভাস্কর্য, শাহবাগ চত্বর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজ কেবল প্রতিবাদের প্রতীকী নয়, বরং একটি সুন্দর বৈষম্যহীন স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে ইতিহাসে পাতায় অমর হয়ে থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই প্রত্যাশার ঝুলি পূর্ণ না হলেও বিফলে যায়নি। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টি পুলিশের ডিসি অফিস ছাড়াও প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনেরও প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। সকালে পূর্বাচলের বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এসব তথ্য জানান তিনি। রাজধানী ঢাকার আবাসন সংকটের সমাধান হিসেবে নেওয়া পূর্বাচল নতুন শহর প্রকল্প 31 বছরেও পুরোপুরি বাসযোগ্য হয়নি। মৌলিক নাগরিক সুবিধা, অবকাঠামো ও নিরাপত্তার অভাবে প্লট মালিকরা যেমন হতাশ, তেমনি প্রকল্প বাস্তবায়নে রাজুকের দীর্ঘসূত্রিতাও প্রশ্নের মুখে। 6150 একর জমির উপর গড়ে তোলা পূর্বাচল নতুন শহরকে এবার ঢাকা মহানগর পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সকালে প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করতে এসে আইজিপি জানান 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। ডিএমপির আওতায় এনে একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে বলে জানান আইজিপি। আগামীতে পূর্বাচল নতুন শহর প্রকল্প ডিএমপির অধীনে আনয়ন করে এখানে ডিএমপির অন্যান্য বিভাগের মতো একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালিত হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান প্রকৌশলী প্লট মালিকদের বাড়ি নির্মাণের আহ্বান জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, সে যেহেতু এসে পড়েছে, আমার মনে হয় এখন আমাদের পক্ষে সম্ভব এই কোঅর্ডিনেশনটা আরো ইজি করা। সো আমরা হোপফুলি আপনাদের মাধ্যমে সবার কাছে এই মেসেজ, সবাই আপনারা বাড়ি ঘর করা শুরু করেন, যেহেতু এখানে পানি আছে, বিদ্যুৎ আছে। পুরো এলাকাকে ডিএমপির পূর্ণ নিয়ন্ত্রণে এনে আধুনিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান স্থানীয়দের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আজ থেকে বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট ও গাউন পরা আর বাধ্যতামূলক নয়। দেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় এই পোশাক পরে আদালতে দায়িত্ব পালন করা কষ্টসাধ্য। দীর্ঘদিনের এই দাবি বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতির নির্দেশে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে চলে আসা আদালতের ঐতিহ্যবাহী পোশাকে এলো বড় পরিবর্তন। দীর্ঘদিনের দাবি ও বাস্তবতার আলোকে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের জন্য তুলে নেওয়া হয়েছে কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা। প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী অধস্তন আদালতের বিচারকরা সাদা ফুল শার্ট অথবা সাদা শাড়ি কিংবা সাদা সালোয়ার কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড পরেই আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। অন্যদিকে আইনজীবীরাও সাদা পোশাকের সঙ্গে সাদা নেক ব্যান্ড অথবা কালো টাই ব্যবহার করে মামলা পরিচালনা করতে পারবেন। কালচারটা ব্রিটিশরা এস্টাবলিশ করে দিয়ে গেছে, যার কারণে এটা আমরা যুগের পর যুগ মেনে আসছি। কিন্তু আমাদের যে জিওগ্রাফি, এই জিওগ্রাফিতে গাউন এবং কোটটা বাংলাদেশের ওয়েদারের সাথে স্যুট করে না নির্দিষ্ট একটা সময়। যেখানে গরম থাকে, এসি নাই, সেখানে আমাদের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয় এবং স্টপ করার যে প্রবণতাটা মনে হচ্ছে তখনই ওখানে পড়ে যায়। এই জন্য এই বিষয়টাকে যারা এটা করেছে তাদেরকে সাধুবাদ জানাই। স্থায়ী প্রজ্ঞাপন যাতে হয়, যাতে হলো বছরে 2টা সময় 2টা ড্রেস কোড থাকে। নতুন এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারে গরমের তীব্রতা বাড়ছে এবং সেখানে হিট স্ট্রোকে অনেক আইনজীবী মামলা চলাকালীন সময় এজলাসে বা তাদের চেম্বারে বা মামলা পরিচালনার সময় তারা অনেকে হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে, পরবর্তী তাদের মৃত্যুও হয়েছে। এইসব বিবেচনা করে এবং আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এবং আইনজীবী সমিতিগুলোর দাবির প্রেক্ষিতে যে মহামান্য সুপ্রিম কোর্টের এই ধরনের আদেশ প্রদান করেছে। হাইকোর্ট বিভাগের এই নির্দেশনা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। র্যালি শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশের জন্ম দিয়েছে। বিশ্বে এই গৌরব একমাত্র এই বিশ্ববিদ্যালয়েরই আছে। জানান, গণতন্ত্র এবং উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় বড় ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে। শুধু গণতন্ত্র না, একই সাথে উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে। পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, জাতি গোষ্ঠীকে তৈরি করেছে। আমরা সেটা অত্যন্ত সানন্দে চিত্তে গ্রহণ করি এবং সেটাকে নাম শ্রদ্ধা জানাই। তৃণমূল পর্যায়ে সরকারি সেবা আরও সহজ ও দ্রুত উপায়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের 121তম সভায় এই নির্দেশনা দেন তিনি। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নতুন উপজেলা, থানা বা পৌরসভা গঠন এবং সীমানা নির্ধারণের মতো বেশ কিছু প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সভায় প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং জনভোগান্তি কমাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন সরকার প্রধান। বিগত সময়ের অবহেলায় দেশের চিকিৎসা সেবা নাজুক, হাসপাতালে নেই পর্যাপ্ত আইসিইউ, বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সেমিনারে এই কথা বলেন তিনি। ডক্টর জুবাইদা বলেন, সবাই একসঙ্গে কাজ করলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সংখ্যা বাড়ানো সম্ভব। এই সুবিধার অপ্রতুলতায় যে প্রাণহানি না বাড়ে সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। আয়োজনে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বলেন, শিগগিরই চীনের সহায়তায় বাংলাদেশে 20টি হাসপাতাল নির্মাণ হবে। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7। দেশে স্পেশালিস্ট ইন্টেন্সিভিস্টের সংখ্যা কম। অ্যানেস্থেটিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট অনেক ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ারের দায়িত্বে থাকেন। এক্ষেত্রে আরও বিশেষজ্ঞ প্রয়োজন। শুধু বিরোধিতা নয়, সরকারি ও বিরোধী দল মিলেই দেশ গড়তে হবে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে বিরোধী দলীয় নেতার আসনে নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সকালে জামায়াতের আমিরের আসনে নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। ঢাকা 15 আসন, এখানকার সংসদ সদস্য জামায়াতের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জনদুর্ভোগ দূর করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সকালে এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি প্রশাসক এবং সংশ্লিষ্টরা ছিলেন বিরোধী দলীয় নেতা নিজেও। পরিদর্শন শেষে তারা পশ্চিম শেওড়াপাড়া, পূর্ব মণিপুর সহ বেশ কয়েকটি জায়গায় নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভা করেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নিজ এলাকার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বিরোধী দলীয় নেতা। বিরোধী দলীয় নেতা অত্যন্ত বিচক্ষণতার সহিত, প্রাজ্ঞতার সহিত, দূরদর্শিতার সহিত ওনার নির্বাচন এলাকার উন্নয়নের দায়িত্বটা উনি বক্তৃতার মাঝে প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতার সময় ওনার বক্তব্য গ্রহণ করেছেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে শুধু সরকারের মুখাপেক্ষী হয়ে থাকা যাবে না, সবাইকে সচেতন হতে হবে। এই দেশকে সবাই মিলে আমরা গড়ব ইনশাআল্লাহ। সরকারকে শুধু খুচাখুচি করা বিরোধী দলের দায়িত্ব না, আর বিরোধী দলকে বঞ্চিত এবং অপমান করা সরকারেরও দায়িত্ব না। আমরা মিলেমিশে হাত মিলিয়ে এই দেশকে গড়তে চাই ইনশাআল্লাহ। বর্জ্য ড্রেনে ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। জনবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই চলবে বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সাংবাদিকদের সঙ্গে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জাতীয় সংসদের এলডি হলে এই আয়োজন হয়। ডাক্তার শফিকুর বলেন, গুম, খুন ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। সরকার জনদাবির যেসব অধ্যাদেশ বাতিল করেছে তা পুনর্বহাল করতে হবে। এসব না করা হলে দেশে আরেকটি বিপ্লব হবে। বাজেট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে। বাজারে সরকারের আয় ব্যয়ের এই পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায় বিরোধী দল, বলেন তিনি।
সংসদে আমরা বলি নাই যে সব ব্যাপারে সরকারকে সহযোগিতা করব। আমরা ভালো করে খেয়াল করবেন, সব সময় বলে থাকি যে সরকার ভালো কোনো উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। অন্যায় করলে, জনগণের ক্ষতি করলে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে প্রতিরোধ করব। এটাই বিরোধী দলের দায়িত্ব। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে দুধকুমার নদীর তীব্র স্রোতে নদীর পাড় ও বিকল্প সড়ক ভেঙে যাওয়ায় ভোগান্তিতে নদীর তীরবর্তী হাজারো মানুষ। বিশেষ করে বামনডাঙ্গা ইউনিয়নের তেলেনির পাড়ে অরক্ষিত 300 মিটার নদী পথে বাঁধ নির্মাণে জমি অধিগ্রহণ জটিলতায় প্রতি বছর একই জায়গায় ভাঙন ও প্লাবনে বিপাকী এলাকাবাসী। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কমতে শুরু করেছে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি। তবে পানি কমলেও কমেনি ভোগান্তি, আতঙ্ক কাটেনি নদী তীরবর্তী মানুষের। চলতি বন্যায় দুধকুমার নদীর চেলেনির পাড় ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। তীব্র স্রোতে ভেঙে পড়েছে বামনডাঙ্গা ইউনিয়নের আদর্শ বাজার সড়কের পরিত্যক্ত ব্রিজের নিচের বিকল্প সড়কটিও। বিপাকে হাজারো মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। রাস্তা ভাঙে গেছে, এখন ব্রিজ দিয়ে পার হওয়ার অনেক সমস্যা দাঁড়িয়ে গেছে। ঠিক বছরে এই জায়গাটা ভাঙে যায়, কারণ ভালোভাবে কাজ হয় না। তো এই পানি যদি ঠিক মতন আরেকটু বাড়ে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। পানি কমলেও এখনো ডুবে আছে এমন বীজতলা সহ ফসলি ক্ষেত। ক্ষতির শঙ্কা চাষির। আমার হেমতি ধানের বিছুন তামার নষ্ট হয়ে গেছে, 15-20 বিঘে মাটির মধ্যে বিছুন ছিল, তামার নষ্ট হয়ে গেছে। এদিকে 23টি পয়েন্টে ভাঙন শনাক্ত করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। 72 ঘন্টা একটি পূর্বাভাস ছিল যে নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হবে। সেই মোতাবেক কিছু এলাকা প্লাবিত হয়েছিল। এর মধ্যে বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। আমরা এর মধ্যে 34টি জায়গায় আইডেন্টিফাই করেছি যেগুলোতে ভাঙন রয়েছে। এদিকে লালমনের হাটে তিস্তার পানি কমলেও কাটছে না ভাঙন আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে 1 শতাব্দীর বেশি শিক্ষার আলো ছড়িয়ে আসা বিদ্যালয়টি আর নেই। যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভবন। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে টিনের ছাউনির নিচে চলছে পাঠদান কার্যক্রম। স্থায়ীভাবে বিদ্যালয় ভবন নির্মাণের দাবি শিক্ষক সহ স্থানীয়দের। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকশো গজ দূরেই গর্জন তুলছে যমুনা, ভাঙছে তীর। পাশেই কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকরা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে টিনের চাল দিয়ে গড়ে তোলা অস্থায়ী শ্রেণীকক্ষে চলছে পাঠদান কার্যক্রম। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চকর্তীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ঠিকানা এটি। স্থানীয়রা জানান 1919 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে আশেপাশের শত শত শিশু পড়তে আসত। 2015 সালে প্রথমবারের মতো ভাঙনের কবলে পড়ে বিদ্যালয়টি। এরপর ষষ্ঠবারের মতো গত 18 মে নদীতে বিলীন হয়ে যায় ভবন। বছরের পর বছর ভাঙনে পরিবারগুলো অন্যত্র চলে গেলেও দমে যাননি শিক্ষকরা। স্কুলটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে বাচ্চাদের পড়াশোনা খুবই হ্যাম্পার হচ্ছে। এখানে নাই কোনো বিদ্যুৎ, নাই কোনো বেড়ার ব্যবস্থা। এই গরমে বাচ্চারা ঘেমে ভিজে যাচ্ছে। বারবার যেন আমরা এই নদীর গর্ভে বিলীন না হয়ে বারবার শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি, তারা যেন শিক্ষার ক্ষেত্রে হুমকির সম্মুখীন না হয়। নিজেদের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর তৈরি করেছেন অস্থায়ী টিনের ছাউনি, যেখানে চলছে পাঠদান কার্যক্রম। আমরা চাচ্ছি যে বিদ্যালয়টি পূর্বে যে চরে ছিল সেই চর আবার নতুনভাবে চর জেগে উঠেছে। আমরা সেই চরের নতুনভাবে বিদ্যালয় ভবনগুলো স্থাপন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এই ভাঙনটা যদি রোধ করা যায় তাহলে জায়গার স্কুল জায়গাতেই থেকে দেবে, আর ভাঙতে হবে না। সরকার যদি নদী যেমন আছে নদীটা একটু খুঁড়িয়ে হাতে সাইড টাইড দিয়ে কিছু কাজ কাম করলে নদীটা না ভাঙলে আমরাও বসত বাড়ি করে শান্তি পেতাম। নতুন বিদ্যালয় ভবন নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। বরাদ্দের জন্য পত্র লেখা হয়েছে এবং আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উনি যোগাযোগ অব্যাহত রাখছেন, বিষয়টি উনি জানিয়েছেন। আমরা আশা করছি যে অতি শিগগিরই সে বরাদ্দটা পাবো। সারিয়াকান্দি যমুনা তীরবর্তী চকর্তীনাথ চর আবারও জেগে উঠবে। নির্মাণ করা হবে বিদ্যালয়ের নতুন ভবন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সঠিক পদ্ধতি ও বাছাই না করে পেঁয়াজ সংরক্ষণ করায় লোকসানের মুখে কৃষক। তার উপর অতিরিক্ত গরম আর লোডশেডিংয়ে সংরক্ষিত পেঁয়াজে পচন ধরায় লাভের গুড় যেন পিঁপড়ে খেয়ে গেল। কৃষি বিভাগ পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাসের বাণী শোনালেও বাস্তব চিত্র ভিন্ন। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
পচে গেছে মজুত করা শেষ সম্বলটুকু। খুব মনোযোগে সেখান থেকেই চলছে বাছাই কাজ, যদি অবশিষ্ট কিছু ভালো পেঁয়াজ পাওয়া যায়। গত বছর বাজার দর ভালো থাকায় চলতি মৌসুমে ঋণ নিয়ে অধিক জমিতে পেঁয়াজ আবাদ করেছিলেন ফরিদপুরের কৃষক। আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছে বেশ। তবে মৌসুমের শুরুতে বাজার দর ভালো থাকলেও হঠাৎই শুরু হয় দরপতন। এবারে একটু বেশি করে লাগাইছি, এবারে একেবারে ধরা খাইয়ে একেবারে শেষ হয়ে গেছি। 1200-1300 টাকা মন পড়ছে, বেশি 600-700 টাকা মন। তাহলে কৃষক বাচ্চা কি হবে? সামনে তো পেঁয়াজ পাবে কোথায়? এদিকে সঠিক পদ্ধতি ও বাছাই না করে সংরক্ষণ করায় কৃষকের ঘরে রাখা পেঁয়াজে পচন ধরেছে। এছাড়াও লোডশেডিং এর কারণে এয়ারফ্লো মেশিনের মাধ্যমে হাউজিং পদ্ধতিতে দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সংরক্ষিত পেঁয়াজ বিক্রির হিড়িক পড়ে, ফলে কমে যায় বাজার দর। এতে দ্বিগুণ লোকসানের মুখে কৃষক। বিদ্যুৎটা যদি ঠিক মতো থাকতো তাহলে আমাদের এই পেঁয়াজ গুলো পচতো না। বাজার তো দাম কম, তারপর কি সব পচে গেছে। এখন লাভ তো দূরের কাছে, কিস্তিওয়ালারা আমার বাসা আসতেছে, আমি পলাই জায়গায় জায়গায় রয়েছে। এখন শুধু কৃষকই নয়, লোকসানের মুখে পেঁয়াজ ব্যবসায়ীরাও। 24-25 টাকা করে কেজি পরে ঢাকায় পয়সা, কিন্তু আমরা ঢাকায় যা বিক্রি করতেছি আমরা 23 টাকা 22 টাকা। এবার পেঁয়াজ কিনে ভাই 4-5 লক্ষ টাকা ধরা খাওয়া। আশ্বাসের বাণীতেই যেন আটকে আছে কৃষি বিভাগ। সরকার গত 1 বছরে কৃষি প্রণোদনা এবং প্রকল্পের মাধ্যমে ফরিদপুর জেলায় প্রায় 4630টি এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে এবং আমরা আশা কৃষকদেরকে নিয়মিত যে বিষয়টি পরামর্শ দিচ্ছি। দেশীয় পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে মনোযোগী হবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24-এর সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর নজরে আসে তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লড়াইয়ের গল্প। এরপরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদে বিদ্যালয়টি জাতীয়করণের প্রস্তাব রাখেন শিক্ষামন্ত্রী। দ্রুতই জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে, এমনটাই জানান শিক্ষামন্ত্রী। আর এমন সংবাদে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। থানচি ঘুরে বান্দরবান প্রতিনিধি HM সম্রাটের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দুর্গম পাহাড় ঘেরা জনপদ বান্দরবনের থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন। 2020 সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চেষ্টায় প্রতিষ্ঠা হয় তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। 2023 সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি লাভ করে বিদ্যালয়টি। তবে বরাদ্দ না থাকায় অনেক আগেই বন্ধ হয়ে যায় শিক্ষকদের বেতন ভাতা। স্কুল চালু রাখতে ইঞ্জিন চালিত বোট নিয়ে সাঙ্গু নদীতে নেমে পড়েন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ছুটির দিনে পর্যটক ও যাত্রী বহন করে যা আয় হয় তাই সহকর্মী শিক্ষকদের হাতে তুলে দেন তিনি। এ নিয়ে নিউজ 24-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিষয়টি সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। সংসদে শিক্ষামন্ত্রী তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের প্রস্তাব দেন। খবরটি থানচিতে ছড়িয়ে পড়লে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীকে। সরকারি হচ্ছে বলে আমরা পড়াশোনা করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হওয়াতে আমরা সকলে খুশি। নিম্ন মাধ্যমিক স্কুলটাকে সরকার জাতীয়করণ তিনি ঘোষণা করেছে, তো অত্যন্ত আনন্দিত। এদিকে এই সংবাদে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন প্রধান শিক্ষক ও জেলা প্রশাসক। এই এলাকার শিক্ষা এবং নিভে যাওয়া প্রতিষ্ঠানটাকে আবার পুনরায় উজ্জীবিত এবং জ্বলে ওঠার কথা শুনে আমি খুবই আনন্দিত। আসলে আপনারা যারা সাংবাদিক প্রচারের আলো এনেছেন, বিশেষ করে যে চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হয়েছে, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এই ধরনের ডেভেলপমেন্ট নিউজই আসলে আমাদের দরকার। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 56 জন শিক্ষার্থী রয়েছে। চলতি বছর চালু করা হয়েছে নবম শ্রেণীও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। সমঝোতা স্বাক্ষরের প্রধান শর্তগুলো বাস্তবায়ন না হলে চূড়ান্ত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান। বুধবার এমন বার্তা দিয়েছে তেহরান।
দাবি করেছে হরমুজ প্রণালী ইরানের শক্তির সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। তবে চুক্তি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হবে না বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে দোহায় বৈঠক করেছেন ইরান মার্কিন প্রতিনিধি দল। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কাতারের দোহায় বৈঠক নিয়ে বারবার ইতিবাচক ইঙ্গিত দেওয়া হলেও বরাবরই তা অস্বীকার করে আসছে ইরান। এ বিষয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে খামেনির দেশ। ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্টের স্পিকার বাঘের গালিভাফ সাফ জানিয়েছেন, সমঝোতা স্মারকের প্রধান 5টি শর্ত পূরণের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে কোনো আলোচনায় বসবেন না তারা। সেই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ইরানের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তিনি। ফের স্পষ্ট করেন, এই নৌরুটের উপর ইরান কোনো অবস্থাতেই নিজেদের সার্বভৌমত্বের অধিকার ছাড়বে না। চূড়ান্ত চুক্তিতে না পৌঁছাতে পারলে সুবিধাজনক অবস্থায় থাকবে যুক্তরাষ্ট্রই, এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন, ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক শক্তি এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। সতর্ক করেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার কঠোর জবাব দেবে ওয়াশিংটন। এদিকে দোহায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা না হলেও মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে উভয় দেশের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। আসমাতুলি, নিউজ 24। প্রকৃতির নিষ্ঠুর আঘাতে থমকে গেছে ভেনেজুয়েলার শত শত মানুষের জীবন। ধ্বংসস্তূপের নিচে চিরতরে হারিয়ে গেছে সাজানো স্বপ্ন। ভয়াবহ জোড়া ভূমিকম্পের 1 সপ্তাহ পর এখন পর্যন্ত 1943 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনও হাজারো মানুষ নিখোঁজ। সময় পেরোনোর সাথে সাথে ফিকে হচ্ছে জীবিতদের উদ্ধারের আশা। এদিকে নাসার স্যাটেলাইট উপাত্ত জানান দিচ্ছে দেশটিতে হওয়া ব্যাপক কাঠামোগত ধ্বংসযজ্ঞের নির্মম বাস্তবতা। প্রকৃতির নির্মম তাণ্ডবের 1 সপ্তাহ পার হলেও ভেনেজুয়েলায় থামেনি স্বজন হারানোর কান্না। ধ্বংসস্তূপ থেকে আর কোনো প্রাণের স্পন্দন শোনার আশা এখন শুধুই মরীচিকা। সবচেয়ে বিপর্যস্ত লাগোয়েরা এলাকাটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। মরদেহের ভিড়ে হাসপাতালগুলো উপচে পড়ায় স্থানীয় বন্দরটিকে বানানো হয়েছে বিশাল এক অস্থায়ী মর্গ। সারি সারি কফিনের মাঝে নিখোঁজ স্বজনের নিথুর দেহ খুঁজছেন শোকার্ত মানুষেরা। আপনজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো বন্দর এলাকা। মহাকাশ থেকেও দৃশ্যমান এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াল ক্ষত। নাসার স্যাটেলাইট উপাত্ত বলছে, চোখের পলকেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির 58,008 শতাধিক বসতবাড়ি ও স্থাপনা। যারা কোনো মতো প্রাণে বেঁচেছেন, খোলা আকাশের নিচে চরম খাদ্য সংকটে দিন কাটছে তাদের। সবকিছু হারিয়ে নিঃস্ব মানুষগুলোর চোখে এখন কেবলই অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।